বিধ্বংসী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলে ঝড় বৃষ্টি, মোংলা পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী, বললেন একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভোগান্তি, নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার দাবি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর মধ্যে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি, উত্তাল সাগর। স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় বইছে জোয়ার। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করছে কোস্টগার্ড। শক্তি সঞ্চয় করে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপ থেকে জন্ম নেয়া রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যা থেকেই হানা দেয়। এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দূরত্ব, বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা। ঝুঁকি বাড়ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। এমনকি সুন্দরবনেও বিধ্বংসী রূপে আশ্রয় পড়তে পারে রেমাল। আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিমাত্রা প্রয়োগ করবে রেমাল। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে পটুয়াখালীর খেপুপাড়ায় রোববার সন্ধ্যা নাগাদ তার মূলভাগ আশ্রয় পড়বে। তবে রোববার সকালে অগ্রভাগ প্রাথমিকভাবে উপকূলে আঘাত হানা শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের আন্দামান দ্বীপ হয়ে শক্তি হারাবে রেমাল। ঘূর্ণিঝড়ের সময় সাগরে জোয়ার হলে জলোচ্ছ্বাস 7 থেকে 8 ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে সাগর। দিনভর একের পর এক উত্তাল ঢেউ আশ্রয় পড়ে পারে। ঢেউয়ের উচ্চতাও 4 থেকে 5 ফুট। মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে রেমালে ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে জেলার আশ্রয় কেন্দ্রগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালীতে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর উত্তল হয়ে উঠছে বঙ্গোপসাগর। ফুঁসে ওঠা বঙ্গোপসাগরের যে তাণ্ডব, সেটি আসলে কুয়াকাটাতে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারছি। বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে সৈকতে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর ঝড়ো হাওয়া হচ্ছে মাঝে মধ্যেই, অর্থাৎ 10 থেকে 15 মিনিট পর পর ঝড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং এ কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছি এটি স্বাভাবিক কোনো লক্ষণ নয়, এটি ঘূর্ণিঝড়ের আসলে পূর্ব লক্ষণ। আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি যে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এবং এটি দুপুরের পর অথবা সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করবে। আর যখন এটি উপকূল অতিক্রম করবে সেই সময় যদি জোয়ার থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাস হতে পারে 7 থেকে 8 ফুট, আর যদি সেই সময়টাতে ভাটা থাকে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের সংখ্যা কিন্তু কম। তো আসলে আপনারা বুঝতেই পারছেন যে এবারের যে ঘূর্ণিঝড়টি এটি আসলে অতি প্রবল ঘূর্ণিঝড়। এটি লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূলকে। সেক্ষেত্রে উপকূলবাসীকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতা প্রোগ্রাম করা হচ্ছে এবং স্বেচ্ছাসেবীদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তারা বিভিন্নভাবে মাইকিং করছেন এবং
আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলার মধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সাইক্লোন শেল্টার রয়েছে, সেগুলোকে খুলে দেওয়া হয়েছে। তবে একটি বিষয় আপনাদের আমি অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালীর উপকূলের মানুষ আসলে অনেকটা সাহসী, যেহেতু সাগর নদীবেষ্টিত এলাকা। এখানকার মানুষ দীর্ঘদিন ঘূর্ণিঝড় অভ্যস্ত হওয়ার কারণে অনেকটা সাহসী। তারা আসলে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস একেবারে নিকটে না আসলে তারা আশ্রয় কেন্দ্র মুখী হয় না। তো সে কারণে স্বেচ্ছাসেবীরা মাইকিং করেও কিন্তু আশ্রয় কেন্দ্র এখনও নিতে পারেনি। তো আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালী জেলার মধ্যে বেশ কয়েকটি নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে 8টি দ্বীপচর রয়েছে, যেই চরগুলোতে সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র কোনো কিছুই নেই, এমনকি বেড়িবাঁধও নেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেখানে না থাকায় কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে শুরুতেই তারা কিন্তু আক্রান্ত হয়ে থাকেন। তো সেই দ্বীপচরগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানকার মানুষ এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। বিশেষ করে আজ রাত কিন্তু তাদের নির্ঘুম কাটবে এবং আগামী দিনেও তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এছাড়াও বেড়িবাঁধের বাইরের যে বসতিগুলো রয়েছে, বিধ্বস্ত বেড়িবাঁধ পাড়ের যে মানুষরা রয়েছে, তারাও চরমভাবে আতঙ্কে রয়েছেন, তাদের রাতও কিন্তু নির্ঘুম কাটছে। তো পটুয়াখালীর উপকূল থেকে এতটুকুই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ তথ্য। ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হয়। রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যার পর থেকে হানা দিতে শুরু করায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয় মাইকিং। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত মাদার ভেসেলকে বহির্নোঙরে চলে যাওয়ার নির্দেশ দিয়ে সব ধরনের যন্ত্রপাতি বেঁধে রাখতে বলা হয়। প্রশাসনের ঘোষণায় বলা হয়, রেমালের প্রভাবে চট্টগ্রামের উপকূলে ভারী বর্ষণ হতে পারে, এতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এছাড়া জলোচ্ছ্বাসের শঙ্কায় উপকূলে অবস্থানরত জেলেদের নিরাপদ স্থানে চলে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়। রোববার ভোর থেকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করবে। উপকূলের 13টি সহ 18টি জেলায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সচিবালয়ে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, উপকূলীয় জেলাগুলোতে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবারও সেই ভয়াল 25 মে দিনটি মনে করিয়ে দেয় 2009 সালে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব। উপকূলীয় জেলা আর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়ায় অনেক বছর। এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, পটুয়াখালীর খেপুপাড়া থেকে বাংলাদেশের উপকূলেই প্রবল শক্তিমত্তায় 26 মে আঘাত হানবে রেমাল। কিছু অংশ পড়বে ভারতে। দিনভর বৃষ্টিপাত, কোথাও কোথাও জলোচ্ছ্বাস, তীব্র বায়ু প্রবাহের তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হবে ঝড়টি। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। জরুরি সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, রোববার সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এবং 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন থেকে আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেডক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ঝড় অতিক্রম না করা পর্যন্ত উপকূলীয় জেলায় জনসাধারণকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে 21 ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বাতিল করা হয়েছে দূরপাল্লার ট্রেন। এছাড়া পশ্চিমবঙ্গের সব উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ঘূর্ণিঝড় রেমালের বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এরই মধ্যে বেশ কিছু প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ ঘন্টার জন্য সব বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। অসংখ্য দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রণালয়। বন্ধ হয়েছে আন্তনগর বাস ও ফেরি পরিষেবাও। মেদিনীপুরের দীঘা, দক্ষিণ ২৪ পরগনার বকখালি সহ রাজ্যের সব উপকূল এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এরই মধ্যে উপকূলের হোটেলগুলোকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে পর্যটকদের রুম ভাড়া না দেওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে দুর্যোগ পরবর্তী সময়ে প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপকূলের আশ্রয় কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত শুকনো খাবার মজুত করা হয়েছে। উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, রেমালের প্রভাবে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার এই ৩ জেলার ওপর দিয়েই ঘন্টায় ১১০ থেকে ১৩৫ কিলোমিটার গতিতেও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাবেন বঙ্গবাজারের নতুন বিপণী বিতানে। সরকার প্রধান শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবাজারের ৪টি ব্লক নিয়ে গড়ে উঠছে ১০ তলা বিশিষ্ট নগর বিপণী বিতান। ব্যবসায়ীরা এখানে ৮০ থেকে ১২০ বর্গফুটের দোকান পাবেন, যা আগে ছিল মাত্র ১৭ থেকে ২২ বর্গফুট। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা সহ থাকবে আধুনিক পার্কিং, যা চালু হবে ২০২৬ সালে। শুধু বঙ্গবাজারই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একযোগে বাস্তবায়িত হচ্ছে মোট ৪টি প্রকল্প। পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ৮ লেনের বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নির্মিত হচ্ছে, যার মাধ্যমে নগরীর যানজট কমবে। এছাড়া ধানমন্ডি লেকে বানানো হবে রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর। পাশাপাশি শাহবাগে নতুন করে নির্মাণ করা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক। শনিবার সকালে নিজে বঙ্গবাজারে এসে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একটি নিম গাছের চারাও রোপণ করেন তিনি। এই আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর হাতে ঢাকার প্রতীকী চাবি হস্তান্তর করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। পরে সেখানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। ঢাকাকে আধুনিকভাবে এগিয়ে নেয়ার আশা দিয়ে সরকার প্রধান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন জায়গায় নির্মিত হবে। এছাড়া নগরবাসীকেও মিতব্যয়ী হবার আহ্বান তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্যান্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব। ঢাকার চারপাশে নতুন করে পাইকারি বাজার নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুধুমাত্র কারওয়ান বাজার বা একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে, সেটা না করে আমরা ৪ জায়গায় ৪টা হোলসেল মার্কেট করে যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থাও আমরা নিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। অস্ত্র চোরাচালানের রুট হিসেবে দেশকে ব্যবহার করা বন্ধ হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিদেশি হুকুমে অশান্তি সৃষ্টির পাঁয়তারা হয়। তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে
এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আসন্ন ঈদুল আজহায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আবারও ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া দফতর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমেত নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর অথবা ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দমকা ঝড়ো হওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা আছে। এটা হলো সর্বশেষ পরিস্থিতি যে আমাদের 9 নম্বর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী। আসলে একটা ঘূর্ণিঝড় তো অনেক বড় সিস্টেম আসলে, এবং এর প্রভাবটা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা হয়েছে। অগ্রভাগের প্রভাব আমরা কিন্তু আজকে তো কিছু উপকূলীয় অঞ্চলে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মানে আমরা কিন্তু তার সম্মুখভাগ বা অগ্রভাগ কিছু প্রভাব কিন্তু মেঘের সাথে এর প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে, এবং সময় যত আগাবে এর প্রভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। এর সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বাতাসের পরিমাণ বাড়বে এর সময়ের সাথে সাথে, এবং কালকে সকাল থেকে ইয়েটা আরও বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে আমরা যেটা দেখা যাচ্ছে যে এর ল্যান্ডফল বা ইয়েটা সময়টা কালকে রাত্রে, আগামীকাল 26 তারিখ দিবাগত রাত্রিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে গতিপথ প্রকৃতি রয়েছে তাতে দেখা যাচ্ছে 26 তারিখের রাত্রে এটা ল্যান্ডফল করবে। না, এখন এটা রাত্রে হয়তো মাঝরাত নাগাদ, এটা আগে পরে হতে পারে, যে একটু সময়ের সঙ্গে এখন পর্যন্ত আমরা যেটা দেখা যাচ্ছে এটা কালকে রাতে মাঝরাত নাগাদ উপকূল অতিক্রম করবে। না, সুপার সাইক্লোন এটা বলা হয়নি, এটা এখন পর্যন্ত ঘূর্ণিঝড়। আসলে যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু এটা ভয়ঙ্কর। এটা সাধারণ ঘূর্ণিঝড় বা সিভিয়ার হোক, এটা তো বাতাসের ব্যাপারটা আছে, তো তার কারণ ঘূর্ণিঝড় সবচেয়ে তো আশঙ্কার বিষয়। তো একটানা অনেক সময় বাতাসে আসলে 5-6 ঘন্টা বাতাসে, এখন বাতাসটা তো 62 থেকে 88 কিলোমিটার বাতাস যদি একটানা হয় কিছু থাকার কথা না, কিন্তু তার কারণ আমাদের কোস্টাল এরিয়ার যে স্ট্রাকচার বা যে মানুষগুলো বসবাস করে উপকূলীয় অঞ্চলে, তারা তো তাদের স্ট্রাকচার বা স্থাপনা তো অত মজবুত না। তো এই ঝড় বা আমাদের ফসল বা গাছগাছরা গবাদ, এই জন্য কিন্তু প্রত্যেকটা ঝড়ই কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণ আসলে। তবে এর তীব্রতা যত বাড়বে ঝুঁকির পরিমাণটা তত বাড়বে। তো এই এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে, এবং আগামীকালকার সকালের দিকে এটা তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর ঘূর্ণিঝড় যে ব্যাপারটা একটা আছে, এটা কি ঘূর্ণিঝড় যখন একটা উপকূল অতিক্রম করে এর সঙ্গে কিন্তু ভারী বৃষ্টি জড়িত থাকে, দমকা ঝড় বাতাস জড়িত থাকে, এবং জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে জলোচ্ছ্বাস। এবং এই ঘূর্ণিঝড়টা কোন সময়টা উপকূল অতিক্রম করছে, তো জোয়ারের সময় যদি অতিক্রম করে তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটা বেড়ে যাবে, যদি ভাটার সময় অতিক্রম করে সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাসের পরিমাণটা কিছুটা কম হবে। এবং জলোচ্ছ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর দিক ঘূর্ণিঝড়ের। এটা এখন পর্যন্ত যেহেতু এটা নিম্নতে মানে ঘূর্ণিঝড় স্বাভাবিক ঘূর্ণিঝড় আছে, এখানে আমরা যেটা বলছি ঘূর্ণিঝড়ের কথা আমরা আগেই বলছি উপকূলীয় অঞ্চল 3 থেকে 5 ফিট। তবে এটা যদি আগামীকালকে আরও শক্তি সঞ্চয় করে সেক্ষেত্রে এটা আরও পরিবর্তন হতে পারে, অর্থাৎ জলোচ্ছ্বাসের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে, বাতাসের স্পিডও বাড়বে এবং জলোচ্ছ্বাসের এটাও বাড়বে। এটা আগামীকালের সকালে যে বুলেটিনটা সেখানে হয়তো আপনারা স্পষ্ট ধারণা পাবেন। পায়রা থেকে এবং পাড়া ওই এলাকা থেকে সবচেয়ে কাছাকাছি আর কি, এখন উপকূলীয় এলাকাগুলো এখন সবচেয়ে কাছাকাছি কোন উপকূল? এখন যেটা সর্বোচ্চ দেখা যাচ্ছে পায়রা থেকে 300 কিলোমিটার দূরে আছে, পায়রা থেকে 300 কিলোমিটার দূরে আছে, মোংলা থেকে আছে আপনার 340 কিলোমিটার দূরে, এবং সবচেয়ে এখন দূরে আছে চট্টগ্রাম থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আছে, আর কাছে হচ্ছে আপনার পায়রা থেকে 300 কিলোমিটার। আমাদের ইতিপূর্বে যে ঝড়গুলো হয়েছে সেটার সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে মানে
গত সবচেয়ে সিভিয়ার ঝড় যেটা ছিল সেটার সাথে কম্পেয়ার করলে তফাৎটা কি আসলে কেমন? কোনো কারোর সঙ্গে কারো কম্পেয়ার করতে হবে, এটা এক একটা ইউনিক, এক একটা বৈশিষ্ট্য এক এক রকম, আসলে কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না আসলে এটা ইয়ে করে। তবে এটার যে ইয়েটা আছে মনে আছে কিছুটা, তো 2009 সালে যে ঘূর্ণিঝড় আইলা হলো, আইলার সঙ্গে কিছুটা তার গতি প্রকৃতি একটু সামঞ্জস্য রয়েছে এরকম মনে আছে। এখন যেটা আছে এটা যদি তীব্রতা বাড়ে, যদি যখন এই ঘূর্ণিঝড়ের স্পিড, এখন তো আমরা বলছি 62 থেকে 88 কিলোমিটার আছে, যখনই আমরা দেখবো যে বাতাসটা 89 কিলোমিটার বা তার বেশি আছে, সেক্ষেত্রে এটা অতি প্রবল ঘূর্ণিঝড় হবে এবং সেই ক্ষেত্রে আপনার সিগন্যাল পরিবর্তন হবে, সেক্ষেত্রে 8, 9, 10 সিগন্যাল চলে আসবে। না, এখন একটা ঘূর্ণিঝড়টাকে তো উপকূল অনেক কাছাকাছি চলে আসছে আসলে, এখন পর্যন্ত এটা ঘূর্ণিঝড় হয়েছে, মানে আমাদের উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে। এটা যদি মনে করে দক্ষিণ বঙ্গোপসাগরে যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নিত, সেক্ষেত্রে বিশাল স্পেস পেত। এখন কিন্তু আপনার ল্যান্ডের সঙ্গে কিন্তু ইন্টারাকশন অলরেডি অনেক জায়গাতে কিছু কিছু হচ্ছে, তার মানে নর্থ বে আসছে, মানে এটা ল্যান্ডের কাছাকাছি চলে আসছে, সেক্ষেত্রে মানে প্রবল ঘূর্ণিঝড় সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা আমরা যেটা আশঙ্কা করছি যে আগামীকালকে সকাল বা দুপুরের মধ্যে হয়তো তীব্র প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, অতি প্রবল হওয়ার সম্ভাবনা খুব কম। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া দফতর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া দফতরের ব্রিফিং সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজধানীতে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পান তারা। দেখা যায় মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি বিভিন্ন প্রসাধনের বিজ্ঞাপনও দেয় প্রতারকরা। অনুসন্ধানে নেমে ভিয়েতনামের 2 নাগরিককে গ্রেফতার করে ডিবি। চক্রটি কোটি কোটি টাকা পাচার করেছে বলেও জানান ডিবি প্রধান। এবং দেশের বিভিন্ন ছবিও দিচ্ছে, তো তার মাথায় চুল নেই, স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে, 1 মাস পর তার চুল গজিয়ে গেছে, বা তার চেহারা ছিল কালো মেস্তা, 1 মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে। এইরকম ভাবে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম দেওয়া হবে। এটা দিয়ে মানুষ মূলত একদম এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছিল, কোটি কোটি টাকা তারা কামাই করছে। তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে। 2 জনকে ধরেছে, এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামীও আছে। আমরা প্রত্যেকেরই নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো। ফেনীতে ট্রাক সহ 10,000 কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরের মেম্বার ওবায়দুলের খামার বাড়িতে অভিযান চালায় এনএসআই ও পুলিশ। এ সময় 198 বস্তায় 10,000 কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আরিফ নামে একজনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যার স্টেশনগুলোতে মেট্রো যাত্রীদের বিকল্প ব্যবস্থায় চলাচলের অনুরোধ জানানো হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবারই প্রথম বন্ধ হয় মেট্রো চলাচল। সকাল থেকে রাত সড়কের যানজটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন মেট্রো যাত্রায় অভ্যস্ত নগরবাসী। তাই তো হঠাৎ বিরতিতে বেকায়দায় তারা। শনিবার সন্ধ্যা 6:45 হঠাৎ বন্ধ মেট্রো চলাচল। গতির পথে অভ্যস্ত মানুষ তাই যেন থেকে যায় প্ল্যাটফর্মে। কনকর্স লেভেলে বাড়তে থাকে অপেক্ষমান যাত্রী, পড়তে হয় বিপাকে। এখানে আসার পর ট্রেন বন্ধ হয়ে গেছে, আর ছাড়ে নাই। 40-45 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের না করে দিয়েছে যে না ট্রেন যাবে না। মেট্রো যে বন্ধ নিচে কোনো ইনফরমেশন দেয় না, আমরা কার্ড পাঞ্চ করে চলে আসি। 10 মিনিট 20 মিনিট একেবারে ঘন্টা ধরে কেউ কেউ অপেক্ষা করেন, কেউ আবার ধরেছেন সড়কের পথ। এদিকে বারবার মাইকে ঘোষণা, যাদের তারা তাদের অনুরোধ করা হয় বিকল্প পথ বেছে নিতে। যেহেতু এই প্রবলেম হলো হঠাৎ করে,
এখন আবার কষ্ট করে যাওয়া লাগবে আর কি বাই বাসে। ওনারা এনশিওর করছে না যে হয়তো কখন আর কি মেট্রোটা আবার ছাড়বে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাদে আবার সচল হয় ট্রেন, স্বস্তি ফেরে প্ল্যাটফর্মে। ভালো লাগতেছে, অনেকক্ষণ পরে ট্রেন ছাড়লো। একটু দেরি হলেও এখন ভালো লাগতেছে, আমরা ট্রেনে যেতে পারতেছি। এদিকে সচল হওয়ার পর ডিএমটিসিএল এর অফিসিয়াল ফেসবুক পেজে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়। জানানো হয়, বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় মেট্রো ট্রেনের সঙ্গে সিগন্যালিং সিস্টেম যথাযথ সংযোগ না হওয়ায় যাত্রা নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এর আগেও নানা কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবারে প্রথম বন্ধ হয় মেট্রো চলাচল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। সোয়া 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র 45 মিলিয়ন ঘনফুট। অথচ পরিকল্পনা অনুযায়ী এগুলে গ্যাস মিলত অন্তত 300 মিলিয়ন ঘনফুট। এজন্য বাপেক্স পেট্রোবাংলার ওপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সংকটের তীব্রতা, আমদানি নির্ভরতার বহুমাত্রিক ঝুঁকির বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাতে আশা জাগিয়েছিল 48 কূপ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক ধাক্কায় খাদে পড়ে 2022 সালে অনেকটা বাধ্য হয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, এখন প্রশ্ন উঠছে বাস্তবায়নে তার গতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী 2 বছরে অন্তত 25টি কূপ খনন ও সংস্কারের কথা ছিল, অথচ কাজ সম্পন্ন হয়েছে কেবল 13টি কূপের। এসব কূপ থেকে পাওয়া যেতে পারে দৈনিক 163 মিলিয়ন ঘনফুট গ্যাস। যদিও পর্যাপ্ত অবকাঠামো আর ব্যবস্থাপনার অভাবে মাত্র 5 কূপ থেকে দৈনিক 45 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে। অথচ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে দৈনিক সরবরাহ বাড়ানো যেত অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। জ্বালানি খাতের অতি আবশ্যক এই কর্মসূচিতে কেন এত ধীরগতি? ইনএফিশিয়েন্সি অফ আওয়ার ক্যাপাসিটি। একটা প্রকল্প ডিপিপি বানাইতে নেয়, যেখানে লাগে 1 মাস সেখানে 6 মাস। এদেরকে রেখে তো আমাদের কাজ করতে হচ্ছে। 46টা যে করবো, 10টা প্রকল্প দিয়েছে, 10টা ডিপিপি বানাইতে অলরেডি 6-7 মাস চলে গেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, কূপভিত্তিক আলাদা প্রস্তাবনার পরিবর্তে সমন্বিত ডিপিপির কৌশল নিলে সম্ভব হতো অহেতুক সময়ক্ষেপণ কাটানো। অমুক টেন্ডার, অমুক পিপি, অমুক পিসিপি, অথচ একটা পিপি একটা পিসিপিতে সমস্ত এক্সপ্লোরেশনাল ওয়েলগুলোকে ঢোকানো যায়। সরকারের পরিকল্পনা 2025 সালের মধ্যে 48 কূপ খনন আর ওয়ার্ক ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে 620 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু কাজ যেভাবে এগোচ্ছে তাতে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সামনে আসছে সে প্রশ্ন। সংকটের মধ্যে আশা জাগিয়েছিল গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম। তবে জ্বালানি বিভাগের আরও অনেক পরিকল্পনার মতো এ উদ্যোগও হোঁচট খেয়েছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামীতে বড় ধরনের ধাক্কা থেকে জ্বালানি খাতকে সুরক্ষায় অনুসন্ধান কাজে গতিশীলতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ভোলা। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ। দেশটির 7 রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দিয়েছেন প্রায় 11.5 কোটি ভোটার। এর মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। ভোট হয়েছে দিল্লির 7 ও পশ্চিমবঙ্গের 8 আসনে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকাল থেকে লম্বা সারিতে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে এভাবেই ভোট দিয়েছেন ভোটাররা। ভারতে 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে। তবে প্রার্থীরা বেশি নজর দিয়েছেন দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে। এদিকে নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীও। পরে কেন্দ্রের সামনে একসঙ্গে তাদের সেলফি তুলতে দেখা যায়। একই দিন প্রিয়াঙ্কা গান্ধীও নয়াদিল্লির একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী লড়াইয়ে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও।
পশ্চিমবঙ্গের খাটাল আসনে ভাগ্য নির্ধারণ হবে এদিন। ভোটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের খাটাল আসন থেকে বাংলা সিনেমার দুই নায়ক হিরণ ও দেবের, একইভাবে মেদিনীপুর থেকে অভিনেত্রী জুন মালিয়া ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালেরও ভাগ্য নির্ধারণ করলেন ভোটাররা। শনিবার এই ভোটের মধ্য দিয়ে ভারতের 7 রাজ্যে এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে 58টি লোকসভা আসনের ভোটে প্রায় 900 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন ভোটাররা। এর মধ্যে আছেন তমলুক থেকে আলোচিত কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো প্রার্থীও। কংগ্রেসের সাবেক ছাত্রনেতা কানাইয়া কুমার ও বিজেপির মনোজ তিওয়ারি ভোটের লড়াইয়ের এদিন আলাদা সবার নজরে ছিলেন। ভারতের 800তম লোকসভা নির্বাচনে 19 এপ্রিল থেকে 7 দফার ভোট পর্ব শুরু হয়। 1 জুন শেষ দফার ভোট হবে 57 সংসদীয় আসনে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাংলাদেশিদের জন্য আবারও কঠোর করা হলো সংযুক্ত আরব আমিরাতের ভিসা নীতি। ভিজিট, কাজের ভিসা ও পার্টনার ভিসা দিতে কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ শেষ হয়েও বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতি সহ বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ ওঠে আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে। এ প্রবণতা ঠেকাতে এবার দেশটি কঠোর ভিসা নীতি করল বাংলাদেশিদের জন্য। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নতুন ভিসা নীতি অনুযায়ী ভিজিট ভিসায় আসা বাংলাদেশিদের কাছে অন্তত 3000 দিরহাম থাকতে হবে, না হলে দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না। পাশাপাশি থাকা খাওয়ার নিশ্চয়তা সহ সঙ্গে থাকতে হবে ফিরতি টিকিট। বন্ধ করা হয়েছে পার্টনার সুবিধাও। এতে চরমভাবে বিপাকে পড়েছেন ভিসা প্রত্যাশীরা। স্কিল ভিসা যারা করতে পারতেছে তারা তো করতে পারছে সার্টিফিকেটের মাধ্যমে, যারা পাইতেছে না তাদের জন্য একটি সুযোগ ছিল, সেটা হলো যে লাইসেন্সধারীদের জন্য পার্টনার ভিসা। বর্তমানে ওই পার্টনার ভিসা এখনো বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ভিজিটের উপরে কিছু নতুন আইন এসেছে। সেটি হচ্ছে ভিজিটর যখন সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন, সাথে করে তাকে মিনিমাম 3000 দিরহাম অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা তার সাথে থাকতে হবে। ট্যুরিজম কোম্পানির মালিকরা বলছেন, বর্তমানে বাংলাদেশি কেউ ভিজিট ভিসার আবেদন করলে 80%ই বাতিল হয়ে যাচ্ছে। অনেকেই আবার ভিসা পাওয়ার পর দুবাইয়ে ঢোকার চেষ্টা করলেও শর্ত পূরণ না করায় বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হচ্ছে। আগে যে লাইসেন্সে 2 জনের ভিসা অ্যাপ্রুভ হতো, সেই লাইসেন্সে এখন 1 জনের হচ্ছে। আর নির্দিষ্ট কোনো গভর্নমেন্ট থেকে কোনো নির্দিষ্ট কোনো কারণ এর জন্য বলা হয় নাই। যারা 2 মান্থসের ভিসা নিয়ে আসছে তারা 2 বার 1 মান্থ করে 2 বার এক্সটেনশন করতে পারবে। এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রেও রয়েছে চরম কঠোরতা। স্নাতকের সনদ ছাড়া কোনো ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। এমনকি জমা দেওয়ার আগে সনদ বাংলাদেশের শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত করাতে হবে। এরপর মূল সনদ পুনরায় বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট দ্বারা সত্যায়িত করাতে হবে। এখানেই শেষ নয়, আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয় থেকে সত্যায়নের পরই মিলবে এমপ্লয়মেন্ট ভিসা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পবিত্র হজ পালনে প্রতি বছরের মতো এবারও মক্কায় একত্রিত হচ্ছেন মুসল্লিরা। আল্লাহর সান্নিধ্য কামনা ও হজ আদায়ের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে আসেন কাবার কালো গিলাফকে কাছ থেকে এক নজর দেখতে। প্রদক্ষিণ করেন কাবার চতুর্দিক। বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। আল্লাহ তাআলা মুসলিমদের উপর নবম হিজরিতে হজের বিধান ফরজ করেন। হজের বিধান নাজিল করে দিয়ে বলেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে যার, আল্লাহর জন্য হজ পালন করতে হবে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে প্রথমবারের মতো আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার 300 জন সাহাবী হজ পালন করেছিলেন। এর আগে আরবরা কাবা ঘরে মূর্তি রেখে পূজা করতেন ও বিবস্ত্র হয়ে তাওয়াফ করতেন। হজের বিধান নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, কোনো মুশরিক আর হজ করতে পারবে না। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী তার সঙ্গে হজে অংশগ্রহণ করেন। এই হজ থেকে ফিরেই তিনি ইন্তেকাল করেন। এজন্য একে বিদায়ী হজ বলা হয়। এই হজে আরাফাতের ময়দানে দেয়া ভাষণই বিদায়ী হজের ভাষণ বলে সুপরিচিত।
বিদায়ী হজের ভাষণে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার দিক নির্দেশনা দেন তিনি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বই মেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 33তম এই মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। মেলায় অংশ নিচ্ছে বিশ্বের 41 প্রকাশনী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলার উদ্বোধন। ঢাকা ও কলকাতার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় মেলা হিসেবে পরিচিতি পেয়েছে এ মেলা। এবার 24 মে থেকে 27 মে পর্যন্ত টানা 4 দিন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইয়ের পসরা সাজিয়ে বসছেন লেখক প্রকাশকরা। শুক্রবার মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। আমরা বলছি যত বই তত প্রাণ, যত বই তত শব্দ, যত শব্দ তত ধ্বনি, যত ধ্বনি তত অর্থ। আমাদের সন্তানরা কি বিষয়গুলো নিয়ে কাজ করছে, কি পড়াশোনা করছে, কি ভাবছে বাংলা ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, তার একটি আপনার এই ডায়াসপোরাতে আমরা সেটি তুলে ধরার একটা চেষ্টা করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন বয়সী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বাংলা ভাষা, শিল্প, সংস্কৃতি ও নান্দনিকতার জন্য নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা একটি অনন্য উদাহরণ। আয়োজকরা বলছেন 4 দিন ব্যাপী এই মেলায় 41টি প্রকাশনী সংস্থা যোগ দিয়েছে, আর এই বইমেলাকে কেন্দ্র করে বই বেরিয়েছে 10,000। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, নিউ ইয়র্ক। পর্দা নামল বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের 77তম আসরে। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার কানের স্বর্ণপাম ঘরে তুলেছে আনোরা সিনেমাটি। শনিবার স্থানীয় সময় 6:45 পালিতে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে বসেছিল সমাপনী আয়োজন। ফ্রান্সের সাগরপাড়ের কান শহর অনেকটাই ফাঁকা। 77তম কান উৎসবের আগতদের মধ্যে বাড়ি ফেরার তারা। শনিবার ছিল উৎসবের সমাপনী দিন। স্থানীয় সময় 6:45 পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে বসেছিল সমাপনী আয়োজন। 77তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামের দৌড়ে ছিল 19টি সিনেমা। এগুলোর মধ্যে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত আনোরা। নিউ ইয়র্কের নাইট ক্লাবের এক নৃত্যশিল্পীকে কেন্দ্র করেছিল এর গল্প। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিগেল গোমেজ। গ্র্যান্ড ট্যুর সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এবার সেরা অভিনেত্রী হয়েছেন সেলিনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকোন। ফ্রান্সের জন আদিয়ার পরিচালিত এমিলিয়া প্যারেস সিনেমার জন্য এই স্বীকৃতি পান তারা। অন্যদিকে কাইন্ডস অফ কাইন্ডনেস সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আমেরিকান তারকা জেসি প্লেমন্স। 77তম কান উৎসবের গ্রাঁ-প্রি পেয়েছে ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট। স্পেশাল জুরি প্রাইজ পেয়েছেন ইরানের নির্বাসিত নির্মাতা মোহাম্মদ রসুলভ। এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছিল 14 মে। ভিন্ন দেশ থেকে আগত সিনেমা প্রেমীদের পদচারণায় মুখর হয়েছিল উৎসব প্রাঙ্গণ। আল কাসির, সময় সংবাদ। লাল সবুজের পতাকা হাতে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করলেন বাংলাদেশি যুবক আশিক চৌধুরী। যুক্তরাষ্ট্রের মেমফিসে সম্পন্ন হয় দুঃসাহসিক অভিযান। অল্পদিনের মধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পাবে বলে আশা আশিক চৌধুরী। তাজরিন রিকার রিপোর্ট। উচ্চতা ভীতি থাকা মানুষটি জীবনে 1000 ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়েছেন অনেকবার। অদম্য ইচ্ছে শক্তির বলে ভয়কে করেছেন জয়। নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন সফল স্কাইডাইভার হিসেবে। তবে আজকের এই ডাইভিং অন্য দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা, কেননা আশিক এবার লড়েছেন লাল সবুজের পতাকা হাতে দেশের জন্য। মেঘের ভাঁজে ভাঁজে পাখির মতো উড়ে জানান দেন বাংলাদেশকে, জানান দেন বাংলার মানুষের অদম্য সাহস আর শক্তির। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 8:45 মেমফিসে 41,000 ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন আশিক চৌধুরী।
পৃথিবীর বুকে নামতে থাকা আশিক এক পর্যায়ে খুলেন প্যারাসুট। এরপর ধীরে ধীরে নেমে আসেন যুক্তরাষ্ট্রের মেমফিসের নির্ধারিত এয়ারফিল্ডে। উপস্থিত একমাত্র স্বজন স্ত্রীর চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। সফল এই স্কাই ডাইভিং দেশবাসীকে উৎসর্গ করেছেন স্কাইডাইভার আশিক চৌধুরী। প্রত্যাশা, দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন স্ট্র্যাটোস্ফিয়ার নামের এই অভিযান অল্প দিনের মধ্যেই ঠাঁই করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ভেরি ভেরি এক্সাইটিং, ভয় পাওয়ার মতো, এবং বাট আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে। ফ্ল্যাগ শেষ পর্যন্ত ধরে রাখা গেছিল, which was very very tough as well. আমরা ইভেন্চুয়ালি আমি আসলে এসে ল্যান্ড করতে পারিনি এখানে। I landed maybe 200 meters away from the drop zone, but no major injuries, and we'll wait for the authorities to confirm the record. বৈমানিক পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো, পাশাপাশি স্বপ্ন দেখতেন পাখির মতো উড়ে বেড়ানোর। সেই স্বপ্ন থেকেই অনুশীলন শুরু করেন স্কাই ডাইভিংয়ে। বর্তমানে তিনি একজন সনদধারী স্কাই ডাইভার। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিধ্বংসী হয়ে থেমে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলে ঝড় বৃষ্টি, মোংলা পায়রা বন্দরের 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারের 6 নম্বর বিপদ সংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা। এবং বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী, বললেন একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।